দিয়ে কথা বলি, কিন্তু ভাঙতে ভাঙতে এখন দেয়াল গুলা কিছু ছিল সেগুলো ভাঙার চেষ্টা করছেন। ২৫ নম্বরের ঐতিহাসিক গুরুত্ব ইউনুসের হাতে নেই, কাছে নেই, কিন্তু যে কোনো বাড়ি একটা দেশে, স্বাধীন একটা দেশে, সভ্য একটা দেশে কারো বাড়ি মনে এইভাবে কেউ ভাঙতে পারে না, রাষ্ট্র সে হস্তক্ষেপ করবেই। আজকে সংসদ ভবনে লুটপাট করা হয়েছে, এমন একটা আয়োজন সেখানে করলেন আপনারা, সংসদ ভবনের নিরাপত্তার ব্যবস্থা করলেন না। কিভাবে দেখছেন আপনি? জি, ধন্যবাদ। ধানমন্ডি ৩২টা তারা এত ভয় পায়, মানে ভয় শুধু না, ভীষণ ভয় পায়, যার জন্য বারবার ওখানে আক্রমণ করতে যায়। তো আমি একটি কথা লিখেছিলাম সোশ্যাল মিডিয়ায়, গুড়িয়ে দিলেই ফুরিয়ে যায় না। মনে রাখতে হবে ৬৪ জেলায় ধানমন্ডি ৩২ হবে। এটা প্রতীকী অর্থে ৬৪ জেলায় ধানমন্ডি ৩২ হবে কিনা আমি জানি না, কিন্তু কোটি কোটি মানুষের হৃদয়ে তো ধানমন্ডি ৩২ ইতিমধ্যেই হয়ে গেছে। তার মানে যতই ওরা চেষ্টা করুক ভেঙে গুড়িয়ে দেবে, কোনো লাভ নেই। এই সবগুলো মানে ধরেন গত ১৭ মাসের মধ্যে ধানমন্ডি ৩২-এ আক্রোশ প্রকাশ করেছে তারা। এবার একটা খুব সিগনিফিকেন্ট পয়েন্ট আমার চোখে পড়েছে, সেটি হচ্ছে একজন বেশ দাঁড়িয়ে আছে, ওনার মাথার মধ্যে পতাকা বাঁধা, খুব মানে শক্তি দিয়ে ধানমন্ডি ৩২ ভাঙছে। তো তাকে একজন প্রশ্ন করেছে, এটা ভাঙছেন কেন, কি করবেন? বলছে ভেঙে শেষ করে দিব। বলছেন কি করবেন? তো সে খুব কনফিডেন্টলি বলে, এটাকে পতিতালয় বানাবো। এই পতিতালয় বানানোর কথাটা তার মনে হলো কেন? সে তো এটাকে ফুটবল মাঠ ভাবতে পারতো, সে তো এটাকে পাঠাগার ভাবতে পারতো, সে তো এটাকে বৃদ্ধাদের আশ্রম ভাবতে পারতো, কত কিছু বলতে পারতো। সে কেন পতিতালয় ভাবছে? কারণ তারা যেখান থেকে উঠে এসেছে, তাদের জন্ম, তাদের উত্থান, সেটি কিন্তু পাকিস্তান হানাদার বাহিনীর সেই দোসরদের মানে জঘন্য নিম্ন স্তরের কর্মকাণ্ডের মধ্য দিয়ে তাদের মানসিক জাগতিক তাদের জন্ম। সেখানে ধানমন্ডি ৩২ যেখানে বাংলাদেশের জন্ম হয়েছে, সেই গুড়িয়ে দিয়ে সেখানে সে পতিতালয় নির্মাণ করবে। অর্থাৎ এই গোষ্ঠীর মন মানসিকতা কোথায় গেছে? এই পতিতালয়, পতিতা কারা হবে? বাড়ি ভাই, পতিতাটা কারা হবে? বাংলাদেশে আপনি একটা পতিতালয় বানাবেন, সে এত কনফিডেন্টলি বললো, তো পতিতালয় তো পতিতা লাগবে, তার মানে কারা পতিতা হবে? আপনি বিষয়টা ইঙ্গিতটা বোঝেন। ৭১ সালে আমাদের ৩ লক্ষ মা বোনকে কিন্তু তারা ধরে নিয়ে ক্যাম্পে রেখেছিল, দিনের পর দিন, মাসের পর মাস। ২.৫-৩ লক্ষ ওনাকে সুস্থ মানে জীবিত অবস্থায় পাওয়া গেছে, অনেকেই মারা গেছে, মানে মৃত্যুবরণ করেছেন। তো সেই সংখ্যা হিসেব করলে তো আরো অনেক। তাহলে এই ২০২৫-এ ধানমন্ডিতে তারা পতিতালয় বানাবে, অর্থাৎ পতিতা কোথা থেকে আসবে সেই ইঙ্গিতটা কিন্তু বোঝা যায়। গনিমতের মাল, এই ইঙ্গিতে তো তাদের লোকজন দিয়েছিল। ৫ই আগস্ট পরবর্তী সময়ে যে পরিমাণ নারীরা ধর্ষিত হয়েছে, তাহলে কি ইঙ্গিত, কি মানে আস্ফালন তাদের! এটা খুব ভয়ঙ্কর বিষয়। এ আঘাত শুধু আমার জন্য নয়, আমাদের জন্য নয়, এ আঘাত আওয়ামী লীগের নারীদের, আওয়ামী লীগের নয়, বাঙালির, আমাদের সকলের। আর সংসদ ভবনের কথা আপনি বললেন, ওরা তো ৫ তারিখে বিসমিল্লাহ করেছে গণভবন সংসদ ভবন দিয়ে, তো তাদের তো ইন্ডেমনিটি দেওয়া হয়েছে। কাজে আজকের ঘটনাটার জন্য বিস্ময়ের কিছু নেই। ওরা তো ধরেই নিয়েছে ৫ তারিখে আমরাই তো ইউনুসকে ক্ষমতায় এনেছি, আমাদের ইন্ডেমনিটি দিয়েছে ইউনুস, কাজে আমরা এখন যাই করব সব ইন্ডেমনিটির আওতায় আসবে। এবং ইউনুসের ইন্ডেমনিটির জন্য নির্বাচন না করে কিংবা নির্বাচন করে তাদের যে ইসলামিক বা মৌলবাদী যে উগ্র জঙ্গি গোষ্ঠীকে ক্ষমতায় আনলে সে তার ইন্ডেমনিটির পথটা ক্লিয়ার করবে, আর নির্বাচন না হলে প্রধান উপদেষ্টা হিসেবে আরো দীর্ঘকাল থাকবে। তো যে যার মতো আখের গুছাচ্ছে, যে যার হিসেব নিকেশ চুকিয়ে দিচ্ছে। আপনার পাপ আমি দায় মুক্তি দিচ্ছি, আপনিও আমার পাপ দায় মুক্তি দেবেন। ইউনুস আর এই সকল যারা সংসদ ভবন ভেঙেছে আপনি কষ্ট পাচ্ছেন, যারা ছায়ানট ভেঙেছে আপনি কষ্ট পাচ্ছেন, যারা সবকিছু ভেঙে গুড়িয়ে দিচ্ছে, ইউনুস এদের পাহারাদার।
আমাদের বঙ্গবন্ধু কন্যা যেমন মুক্তিযুদ্ধের পাহারাদার, বাংলাদেশ সার্বভৌমত্বের পাহারাদার, গণতন্ত্রের পাহারাদার, তেমনি ইউনূসের প্রতিহিংসা শেখ হাসিনার প্রতি কেন? এই সকল পাহারাদারের এতই আপোষহীন পাহারাদার তিনি গেট ছাড়বেন না, জীবন দেবেন। তাই তো হচ্ছিল, 5 তারিখে তো ওনাকে হত্যা করতো। ইউনূস হচ্ছে এই জঙ্গি সন্ত্রাসীদের পাহারা দেয় না, সে নেতৃত্ব তারা দিতেন। তার নেতৃত্ব। পাহারাদার বলতে আমি বুঝাচ্ছি যে সেই পৃষ্ঠপোষক, সেই এদের নেতৃত্ব দিচ্ছে, সেই ডাক দিচ্ছে, সেই এদের সবকিছু জনক, পৃষ্ঠপোষক, এ তো ক্ষমতায় আছে, সব তার। এদেরকে সে সেফ গার্ড দিচ্ছে, ইন্ডেমনিটি দিচ্ছে, এদেরকে জায়েজ করে দিচ্ছে। এবং যা কিছু ঘটেছে, গতকালকে স্বরাষ্ট্র উপদেষ্টা তার আগের দিন বলেছে আওয়ামী লীগের লোকজনকে ধরে নিয়ে আসো, মামলা না থাকলো মামলা দাও। তো এত কিছু ঘটছে, উনি এখনো আওয়ামী লীগের লোকজনকে ধরার জন্য ব্যস্ত। এবং ধরার প্রক্রিয়াটা কতটা অগণতান্ত্রিক, মানবাধিকার লঙ্ঘন করছে, আইনের অপব্যবহার হচ্ছে, সেটা কিন্তু প্রকাশ্য বলছে। শাহীন হাতি একটা ইলেকশনের ক্যান্ডিডেট, ওখানে আরো কিছু ক্যান্ডিডেট আছেন, বিএনপির ক্যান্ডিডেট আছেন, তারপরে এনসিপি প্লাস হচ্ছে জামাতের ক্যান্ডিডেট আছেন। হাতিকে মানলে কার উপকার, কার ক্ষতি হয়, ক্যান্ডিডেট মাঝে আসতে পারে। কিন্তু আপনি টার্গেট করছেন আওয়ামী লীগ। কালকেও আজকে মিডিয়াতে আছে কোন একটা চেয়ারম্যান, শাহীন চেয়ারম্যান, সে মাস্টার মাইন্ড। শাহীন চেয়ারম্যান ক্যান্ডিডেট এখানে। খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন বাড়ি ভাই, আমি এটা বলতাম হয়তো। দেখেন, ঢাকা 8 আসনের সবচেয়ে হেভিওয়েট প্রার্থী হচ্ছেন মির্জা আব্বাস সাহেব। তিনি বিএনপি, সবসময় মির্জা আব্বাস সাহেব 8 আসনের প্রার্থী হন। তো পাশাপাশি হাদি 8 আসনের প্রার্থী। তো হাদি আসলে কে? হাদি কতটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের রাজনীতিতে, এটাও তো ভাবতে হবে। হাদিকে বাংলার মানুষ যদি হাদির ব্যাপারে কাউকে 30 সেকেন্ডে কিছু বলা হয়, সবাই চোখ বন্ধ করে হাদি সে অশ্রাব্য গালাগালিটাই স্মরণ করবে। তিনি রেখে গেছেন কিছু অশ্রাব্য গালাগালি। তারপরে তার মৃত্যু, অনলাইনে সবকিছু এখন সামনে আসছে। তারপর আমি তার মৃত্যু কামনা করি না। তো হাদি যেখানে তফসিলের পরের দিনই যেখানে তাকে গুলি করা হলো, কি বলে সেটা, জামাতের অফিসের খুব কাছে। এবং হাদিকে গুলি করার মধ্য দিয়ে ঘায়েল হলো কে? মির্জা আব্বাস। বিএনপি ব্যাকফুটে চলে গেল এবং ওই সিটে আপাতত কিন্তু জামাতে ইসলামের কেয়ার অফে চলে আসছে। এবং হাদিকে কেন্দ্র করে আপনি দেখেন, হাদি এত বড় ব্যক্তিত্ব হয়ে গেল যে হাদির জন্য পুরো বাংলাদেশ জ্বলছে। হাদি মারা যাওয়ার আগেই কিন্তু ঘোষণা এসেছে ভারতীয় হাইকমিশনকে ঘেরাও করা হবে। কারণ ভারতীয় হাইকমিশনকে ঘেরাও করবে, যুক্তি হচ্ছে সীমান্ত পার হয়ে হত্যাকারী ভারতে গেছে। ঠিক আছে, এ পর্যন্ত যদি আলোচনা করতে হয়, তো ভারতের সীমান্ত দিয়ে বা মিয়ানমারের সীমান্ত দিয়ে যে সকল জঙ্গিরা প্রবেশ করেছে, সেটা নিয়ে রাষ্ট্রের কোনো বক্তব্য আছে কি? আমরা তো আরো অনেকের প্রবেশের কথা জানি না। আরেকটা জিনিস আমি একটু বলি, এই তথ্য তো নেই। তারা 26 লাখ ভারতীয়র মতো ভারতে চলে গেছে, সেটিকে প্রচার করার প্রচেষ্টা করছে। এবং মৃত্যু ঘোষণা আসার সাথে সাথে বাড়ি ভাই, প্রথম আলো, ডেইলি স্টার পোড়াতে কি পরিমাণ গান পাউডার, কি পরিমাণ আয়োজন প্রয়োজন। তারা কিন্তু 5 আগস্ট একটার পরে আরেকটাতে 40 মিনিটের ব্যবধান, এবং সারা বাংলাদেশে। তার মানে এগুলো পরিকল্পিত, কোনোটা আকস্মিক নয়। হাদির মৃত্যু পরিকল্পিত, হাদির মৃত্যুর পরে ঘোষণা কি আসবে, হাদির মৃত্যুর পরে কি ঘটবে, সবকিছু ছকে বাঁধা। এবং হাদির মৃত্যুকে কেন্দ্র করে জামাত, উগ্র মৌলবাদ গোষ্ঠী নির্বাচনের মহড়ার একটা স্টাইলে বাংলাদেশকে তারা টেক ওভার করবে, যার মধ্য দিয়ে তারা নির্বাচনে যদি যায় ক্ষমতায় তারা আসবে, আর যদি নির্বাচন না হয় ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা থাকবে। এগুলো সব সংগঠিত হয়েছে পরিকল্পনার মধ্য দিয়ে। মেটিকুলাস চক্রান্ত পার্ট 2 চলছে। এত সহজে, এত জায়গায় অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট, এত মানুষ, এতগুলো জবাই করে হত্যা পরপর ঘটছে। ময়মনসিংহে একটা মানুষকে পিটিয়ে অর্ধমৃত অবস্থায় ঝুলিয়ে পুড়িয়ে দেওয়া হলো। সবকিছু ঘটছে এবং দীর্ঘ সময় ধরে। বাড়ি ভাই, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এত সময়ের একবারও সুযোগ পেল না?
অপারেশন ডেভিল হান্ট করতে। একবারও সময় পেল না প্রথম আলোর সামনে ফোর্স পার্টি ওখান থেকে 10-12 জনকে পাকড়াও করতে, ডেইলি স্টারের সামনে 10-12 জন, ছায়ানটের সামনে 10-12 জন পাকড়াও করা কি যেত না? করেনি। প্রথম আলো কমপ্লেইন করেনি অফিসিয়ালি। কি অদ্ভুত ব্যাপার! প্রথম আলো কি বললো? সরকারের ভাবমূর্তি রক্ষার জন্য কে নাকি করছে। প্রধান উপদেষ্টা দুঃখ প্রকাশ করলেন, অত্যন্ত অত্যন্ত খুবই বাজে অভিনয়ের মধ্যে। সমস্ত পড়ানোর পরে দুঃখ প্রকাশ করা হলো, পড়ানোর পরে খুব বাজে অভিনয় ছিল। হ্যাঁ, পড়ানোর পরে ফায়ার ব্রিগেড গেল, পড়ানোর পরে ফায়ার ব্রিগেড গেল সেখানে, এবং একজন সাংবাদিক নুরুল কবিরকে হেনস্থা করা হলো। সবকিছু ঘটলো, ঘটতে দিল। তারপর দুঃখ দুঃখ ভাব এলো, এবং তারপর প্রেসক্রিপশন এলো, যেটা আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ধরো, পাকড়াও করো, মারো, হামলা চলুক, এই তো। এবং প্রথম আলো ছাপা হলো না, বাংলাদেশ এবং প্রথম আলো ছাপা হলো না, কিন্তু আমার দেশ সেই অভাবটা পূরণ করে দিল। হ্যাঁ, প্রথম আলো গ্রাহকদের বাড়িতে আমার দেশ গেল। কিভাবে সম্ভব? শূন্যস্থানে আমার দেশগুলো। এবং ওই রাত্রে আমি আজকের পত্রিকার লাইভে আমি দেখতেছিলাম, নিচে একজন লিখলেন যে মাহমুদুর রহমানের খেলা শুরু হলো, যখন আক্রমণটা শুরু হলো সেখানে প্রথম আলোতে, তো নিচে একজন লিখছেন মাহমুদুর রহমানের খেলা শুরু হলো। রুকে পাচ্ছি ভারত বাংলাদেশের পুলিশের মাঝে পারস্পরিক তদন্ত সহযোগিতার প্রক্রিয়া সবসময় আছে, সেটা এখনো চালু আছে। সেটা হাদিকে নিয়ে এত কথাবার্তা হচ্ছে, হাদি সীমান্ত পাড়িয়ে চলে গেছে বলা হচ্ছে, এখন পর্যন্ত অফিসিয়ালি বাংলাদেশ পুলিশ ভারতীয় পুলিশকে কোনো তথ্য দেয় না, তথ্য দেয়নি। তারপর এ বিষয়ে মানে অফিসিয়ালি দুটো রাষ্ট্রের মধ্যে যেভাবে কথা হয়, যে প্রোটোকলে, সেখানেও কিন্তু কোনো রকমের আলোচনা হয়নি, কোনো সত্য তথ্যের ভিত্তিতে বস্তুনিষ্ঠ আলোচনা হয়নি। আলোচনার তো দরকার নেই। বাংলাদেশ এখন এমন একটা দেশে পরিণত হয়েছে, হাসনাত আব্দুল্লাহ বলে দিল এই হয়েছে, চলো এটাকে উসিলা করে রাজুতে আসো, এখন রাজুতে না এসে ভারতীয় দূতাবাসে যাও। ওদের টার্গেট হচ্ছে ভারত বিদ্বেষকে সামনে নিয়ে আসা, এনে মৌলবাদ অপশক্তিকে আরো ক্ষমতার শীর্ষে নিয়ে যাওয়া। প্রেসক্রিপশন আসে টার্কি থেকে, প্রেসক্রিপশন আসে পাকিস্তান থেকে, সেটা এক্সিকিউশন হয় ঢাকায় বসে। তো সেই পারফরমেন্স একটু ভুল তো হবেই। বেচারা বিএনপি করেছে সমস্যায়, তাকে আসলে কেউ ইলেকশন করতে দিবে না। তাই -2 ফর্মুলার মধ্যে চলে গেছে তো। এক হাদি, মানে হাদি এক গলিতে হাদি, আর হাদির গলিতে বিএনপি। বাংলাদেশটা কিন্তু -2 ফর্মুলার মধ্যে দিয়ে একটা উগ্র মৌলবাদ গোষ্ঠী শক্তপোক্তভাবে নিজের অবস্থানকে সুদৃঢ় করলো শুধুমাত্র ইউনূসের পৃষ্ঠপোষকতায়। এবং ইনোসেন্ট ছায়ানট, উদীচী এরা আক্রান্ত হলো। তারা কিন্তু গত আন্দোলনে ছিল, ওই কেসগুলো অনেকই খুব বড় আন্দোলনে ছিল তারা, কিন্তু তারা অসহায় এবং কথা বলছেন, কাঁদছেন, কিন্তু ওই কথাটা বলছেন না, তারা ভুল করেছিলেন। আমার সবচেয়ে বেশি এই 5ই আগস্ট পরবর্তী সময় সবচেয়ে বেশি কষ্ট যাদের জন্য, মানে যে সংগঠনের, সেটা হচ্ছে উদীচী। দেখেন, এই উদীচীর বোমা হামলার জন্য অনশন করেছিলাম, আমার মনে আছে, শহীদ মিনারে, এবং আমরা চোখের জল ফেলেছিলাম। উদীচীকে আমরা সবাই কিন্তু আবেগের জায়গা থেকেই ব্যাখ্যা করি, কখনো রাজনৈতিক জায়গা থেকে দেখি না। সেই উদীচী যখন জুলাইতে রাজপথে নেমে তথাকথিত জঙ্গি আন্দোলনকে সমর্থন করেছিল, আমরা কিন্তু উদীচীকে দেখে কষ্ট পেয়েছি। তারপর যখন উদীচীর উপরে, তখনও কিন্তু আগস্টের পরে কিন্তু একবার হামলা হয়েছে, এবারও হয়েছে। এখন ওই যে আপনি বাংলাদেশটাতে আগুন দিলেন, দিয়ে ভাবলেন আপনার ঘরটা নিরাপদ থাকবে, কিভাবে সম্ভব? আপনি বাঙালি অস্তিত্বকে পুড়িয়ে দেবেন, কিন্তু আপনি বাঙালি থাকবেন, এটি হবে না তো। আপনি আমার ঘর যখন পুড়বেন, ওই যে 5ই আগস্ট ইন্ডেমনিটি দেওয়া হয়েছে, ওরা তো সাহসী, ওরা বাংলাদেশের সবচাইতে সাহসী, কারণ ওরা জানে এত কিছুর পর ইন্ডেমনিটি পেয়েছে, এখনো ইন্ডেমনিটি পাবে।
এবং এই জঙ্গিদের ছাড়া ইউনুসের চলবে না, ইউনুসকে ছাড়া এই জঙ্গিদের চলবে না। ওরা পরস্পরের ভাই ভাই, সব ভাই ভাই ওরা। এবং এই পৃষ্ঠপোষকতায় মাঝখান দিয়ে স্বাস্থ্যবান, হৃষ্টপুষ্ট, শক্তিশালী হয়েছে উগ্র মৌলবাদী গোষ্ঠী, যাদেরকে আমাদেরই সুশীল নামের তথাকথিত কিছু বুদ্ধিজীবী, শিল্পী, কবি, সাহিত্যিক, অভিনেতা, অভিনেত্রী খাল কেটে কুমির নিয়ে এসেছে, যত্ন করে ফ্রাঙ্কেনস্টাইনের দানবকে সাজিয়েছে, ছোট বাচ্চা সাপকে এনে ঘরে পুষেছে। সাপ তো সাপই, ও বাচ্চা হোক আর বড় হোক, সব সাপই কিন্তু ফনা তোলে। একবার আমার বাড়িতে একটা ফুলের তোড়া পাঠিয়েছিল একজন, তো ফুলের তোড়াটা হঠাৎ করে এরকম ওখান থেকে একটা সাপ এরকম করে ফনা তুলেছে, একদম এরকম, কিন্তু সাপটা অনেক বড় না, অর্ধেক শরীর ফুলের ভেতর, আর এরকম ফনা তুলেছে। তো সেই সাপ দেখে বাড়ির সবাই তো চিৎকার চেঁচামেচি। তা আমার তখন মনে হলো যে সবাই মিলে যদি সাপটা ফুল থেকে বেরিয়ে ঘরে চলে আসে, তাহলে আর ঘরের কেউ রক্ষা পাবে না। তাহলে কি করতে হবে? আমার মনে হলো যে যদি সাপটা আমাকে মারে আমি একা মরবো, তা নাহলে তো পুরো ঘরটা মরবে। তা আমি কোনো কিছু ওই 1 সেকেন্ড চিন্তা করে পুরো ঝুড়িটা ধরে বাইরের যে গেটটা, আমি আমার শুধু বাসার একজনকে বলছিলাম যে গেটটা খুলে রাখো। ও গেটটা খুলে রেখেছে, আমি ওই ঝুড়িটা ধরে ওই ফনা তোলা সাপ সহই ঘরের বাইরে ডাস্টবিন থাকে একটা, ঢাকনা দেয়া, ওকে বলেছে তুমি গিয়ে শুধু ঢাকনাটা খুলে দাঁড়াও। ওই ফুল সাপ সহ আমি ঝুড়ির ভিতর ফেলে ঢাকনা দিয়ে দিয়েছি। ঘরের সবাই কিন্তু আমরা বেঁচে গেছি। সাপটা যদি ঘরে চলে আসতো, সাপ খুঁজে বের করা কঠিন হতো। তো আমরা তো এই সাপ ঘরে এনে সাজিয়ে রেখেছি বাংলাদেশে। এখন বাংলাদেশে ঘরে ঘরে সাপ ঢুকে যাচ্ছে। প্রথমে এই সাপটাকে এরকম করে ঝুড়ি উল্টে ডাস্টবিনে ফেলে দেওয়া দরকার ছিল, আমরা ব্যর্থ হয়েছি। আমাদের সুশীল বন্ধুরা সেটা করেননি, আমাদের জন্য সাপ ছেড়ে দিয়েছেন। সেই সাপ তো দংশন করবে। হাদির ঘটনার পরে মিছিলে আমরা দেখলাম যে মানুষগুলা, সেই মানুষগুলা, এই হাদির ঘটনাটা হচ্ছে সরকারের আইন শৃঙ্খলা ব্যর্থতার প্রমাণ। সেটা সরকার কোনোভাবেই ইয়ে করতে পারছে না। সমস্ত দোষ কিন্তু আওয়ামী লীগের। আওয়ামী লীগ কোথাও নেই, সারাক্ষণ আওয়ামী লীগ গ্রেপ্তার হতে আছে, আওয়ামী লীগ দেখলেই গ্রেপ্তারের কথা আছে। প্রতিদিন আওয়ামী লীগের লোকজন যাদেরকে গ্রেপ্তার আমরা দেখছি, কিন্তু দোষটা আওয়ামী লীগের আসছে। এই দোষ আর কতদিন চলবে? ওরা একটা চ্যাপ্টারই মুখস্থ করতে বলা হয়েছে ওদেরকে, ওদের একটাই সিকোয়েন্স দিয়েছে যে তোমাদের সবার জন্য এটা একটা কমন সিকোয়েন্স, এই সিকোয়েন্সটাই তোমরা সবাই রেডি হয়ে থাকবা। তো সিকোয়েন্স হচ্ছে আওয়ামী লীগ ধরো, আওয়ামী লীগ মারো, নিধন করো, নিশ্চিহ্ন করো, মামলা দাও, হামলা করো, এই হচ্ছে ওদের সিকোয়েন্স, ওদের ক্যারেক্টার। এবং এটা করতে পারলে ওদেরকে পরবর্তী সিনেমায় ফারুকী সাহেবরা, ইউনুসের যারা আছেন তারা সুযোগ দেবে। তো এখন যে যেভাবে পারছে, ব্যারিস্টার শাহরিয়ার কবির বলে একজন আছে, সেও নাকি বলে আমাদেরকে কেন হামলা করা হয় না, এরকম আর কি। খুব ব্যথিত তারা, যাকে যেমনে পারে যদি হামলা হয় তারা শান্তি পায়। তুই এক সিকোয়েন্স মুখস্থ করেছে, তো এখন সিনেমা তো বড়, সিকোয়েন্স তো একটা, কি করবে? এই জন্য যার যত আছে অতি অভিনয়, অতি কথন, জীবন দিয়ে করছে, সবকিছু হলে আওয়ামী লীগ, যা হয়েছে আওয়ামী লীগ। এই আর কি। কোন দিন ওরা বলে বসবে এই বাংলাদেশটা আওয়ামী লীগের, আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ হবে না, আনো আওয়ামী লীগকে, এটাও বলে দিতে পারে। আর দেখেন আমাদের ইউনূস সাহেব, উনি যেমন আমরা আগে কোনোদিন ওনাকে যেমন শহীদ মিনারে বা স্মৃতিসৌধে দেখি নাই, ওনার মাথায় কিন্তু কোনো টুপি দেখি নাই। কিন্তু আমরা এখন যে টুপিটা পরেন বেশ ভালো লাগে, কিন্তু দেখতে ভালো লাগে। তো অভিনেতার মতোই মনে হয়। কিন্তু আসলে উনি শহীদদের শ্রদ্ধা জানাতে যে গেছেন, উনি কি টেলিভিশনেও কোনোদিন দেখেন নাই? আপনার মনে হয়? অর্থাৎ ওনার ভেতরে তো ওটা নাই, না থাকার কারণে এই যে ওনাকে দেখলেই বোঝা যায়। উনি ঈদের নামাজ পড়েন, উনি কোথায়, নামাজ কোথায়? উনি ফুল দিতে গিয়ে নিজে চলে আসছেন, তারপর আরেকজন এসে ওনাকে দেখানোর পর উনি দাঁড়ালেন আবার। তো এগুলো কি, উনি কি বাচ্চা? তা তো না, উনি সব বুঝেন। উনার মন মানসিকতায়, আদর্শে, মেধা মননে দেশ, জাতি, মুক্তিযুদ্ধ, শ্রদ্ধা, তারপরে টুপির কথা বললেন না, ওই যে
নীল নদের পানি যেমন নীল না, জামাত ইসলামের ইসলাম ইসলাম না। তো উনিও এখন যে ইসলাম ধারণ ভাসানি বলতেন, ভাসানী বলেছিলেন, কত অসাধারণ কথা। তো ইউনূস সাহেব যে এখন যে টুপি পরেন এই টুপি সে টুপি না, এই উনার যে ইসলাম সেই ইসলাম না। এখন আমরা তো, এখন বাচ্চারাও বোঝে, দেশে বিদেশে সবাই কিন্তু বোঝে, আমাদেরকে আর বলতে হচ্ছে না। এখন সবাই বোঝে, এবং সবাই এটাও বোঝে যে ওরা কিছু হলে বলছে যে আওয়ামী লীগকে ধরে নিয়ে আসো, আওয়ামী লীগকে মামলা দাও। সবাই এটা বুঝতেছে এটাও একটা প্রহসন। আইসিটির মামলার রায় প্রহসন, নির্বাচন যে দিয়েছে সেটা অবৈধ, অবৈধ সরকারের অবৈধ নির্বাচন প্রক্রিয়া, অবৈধ 50% মানুষকে বাইরে রেখে আরেকটি অবৈধ প্রক্রিয়া। সবকিছুই সাধারণ মানুষ এখন বোঝে, এবং আদালত এই রায় এগুলো কিন্তু কোনোদিন ইম্প্যাক্ট তৈরি করতে পারে নাই। না, মনে করা হচ্ছিল ফাঁসির রায় দেওয়ার পরে হয়তো আওয়ামী লীগ ভেঙে পড়বে বা এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে দাঁড়াবে, এগুলো গুরুত্ব পায় নাই সেটা। আবার 32 নম্বরে আছি, আমরা গত 15 আগস্ট দেখেছিলাম, 15 আগস্ট নাকি সর্বশেষ ওই যে যেটা একটা মহিলাকে পিটালো, 15 আগস্ট, সেদিন সেনাবাহিনী সেখানে কিন্তু একটা ভূমিকা নিয়েছিল। তারা 32 নম্বর ইয়ে করে দেয় নাই, এবং যেটা এসকালেটর যেটা নিয়ে এসেছিল সেটা বকেকে করে দিয়েছিল। এবার কিন্তু তারা কোনো ভূমিকা নিল না। এবং আজকে যে সংসদ ভবনে আপনি যে জনস্রোত দেখেছেন, আপনি ভিডিওটা দেখবেন, ওখানে কিন্তু অফিসাররা ছিল, তারা কিন্তু আস্তে করে পাশ দিয়ে হেঁটে চলে গেছে। আমার কেন জানি মনে হচ্ছে তারা এই মবকে ফেস করতে চায়নি। সেনাবাহিনী ছিল, সেনাবাহিনী এই মবের সাথে কোনো সংঘর্ষে যেতে হয়তো চায় না, এটা একটা হতে পারে, কারণ এই ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছিল। আর গত দুদিন যা ঘটেছে বাংলাদেশে, সেখানে পুলিশ সেনাবাহিনী সকল কিন্তু আমরা দেখছি নীরব, একদম কেউ কোনো ভূমিকা রাখছে না। এটা দুটো কারণে হতে পারে। একটা হচ্ছে রাষ্ট্র চাইছে মব হোক, রাষ্ট্র চাইছে ভাঙচুর হোক, রাষ্ট্র চাইছে আগুন দিক। এখন রাষ্ট্রের ইউনূস সাহেবের পালিত পোলাপানরাই তো এগুলো করছে। এখন ওনার পালিত পোলাপানকে যদি পুলিশ বা সেনাবাহিনী অ্যারেস্ট করে, সেটা যদি প্রকাশিত হয়ে যায়, সে তো বিপদে পড়বে। এই জন্য তার মব বাহিনী তার সন্তান তুল্য, তার মানে তার, সে বলেছে না তার নিয়োগকর্তা এরা, তো তার এদেরকে, তার বাহিনীকে তো সে পালন করে, পৃষ্ঠপোষকতা করে, তাদেরকে তো তিনিই পাঠিয়েছেন। এখনকার যারা সেখানে আছে এতে বেশভূষা পুরোটাই জঙ্গি একটা গ্রুপের। এখানে এনসিপির কাউকে আমরা দেখি নাই। কিন্তু দেখেন এখানে বেশভূষাটার ক্ষেত্রে কাউকে তো মনে হয় না যে এরা আসলে নর্মাল ছাত্র জনতা, মানে এটা বোঝাই যায় যে কোনো মানুষ। আর আপনি তো দেখেছেন শাহবাগে যে মোটিভেশনাল স্পিচ কারা দিয়েছে, নাম করা সব জঙ্গি নেতারা, তারা আসলো কি করে, কোন পথে এলো, তারা কি করে শাহবাগে দাঁড়িয়ে আজকে বাংলাদেশের মানুষকে, বাঙালি জাতিকে মোটিভেশন স্পিচ দিচ্ছে, দিক নির্দেশনা দিচ্ছে। আমরা শুনেছি পিনাকিও তো দেশে ও ছদ্মনামে আছে। তো এই যে দেশে আসলে কে কাকে জ্ঞান দিচ্ছে, শাহবাগ চত্বরে দাঁড়িয়ে এরকম মানে চিহ্নিত জঙ্গিরা, চিহ্নিত এই মানে আমি নাম, আপনি বলে নাম বলতে পারি, কিন্তু আপনি নিশ্চয়ই জানেন, দর্শকরাও জানে তারা কি করে শাহবাগে দাঁড়িয়ে আছে, কেন তাদেরকে মানে রাষ্ট্র কি করছে, চুপ করে আছে কেন? আপনি বিদেশে বসে দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে এই গত 3 দিনের তাণ্ডব কারা করেছে। তো ইউনূস সাহেব দুঃখ পাচ্ছেন কেন? উনি তো খুশি হয়েছেন, কিন্তু উনার আর আইসিটির ওই যে আইনজীবী, দুজনের পার্থক্য হচ্ছে আইনজীবী হেসে হেসে অভিনয় করেছেন, উনি ফেল করেছেন পুরোটাই। ইউনূস সাহেব পাস মার্ক পেয়েছেন অভিনয়। আমাদের একজন বন্ধু সাংবাদিক সাইফুল আমিন, কালকে তার একটা অনুষ্ঠানে উনি বলেছেন আদিকে যে সিঙ্গাপুর নেওয়া হয়েছে, আদি জীবিত এটা কেউ ভাবতে পারেনি, এমনভাবে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। সিঙ্গাপুরে নেয়া, ওই সময় ক্ষেপণ করা, তারেক রহমান আসলে
ঢাকায় বিশাল এক সমাবেশ হতে পারে, ওই সমাবেশ থেকে যাতে হাদির সমাবেশটা বড় দেখানো যায় তার জন্য এই সমস্ত কিছু আয়োজন করা। এবং তিনি যেটা বলার চেষ্টা করেছেন সেনাবাহিনীর সূত্র থেকে তথ্যগুলো পাওয়া। আমরা তো এই কথাগুলো সবাই বলছি, কারণ এই অঙ্কটা তো খুব সুস্পষ্ট। মানে হাদির কারণে প্রথম ধাক্কায় যে আঘাতটা পেয়েছে সে হচ্ছে মির্জা আব্বাস, এবং এবং তার পরের মুহূর্তেরই অ্যাটাকটা তো হচ্ছে বিএনপির প্রতি। দেখেন বেগম খালেদা জিয়া এবার কি আরে আছেন? আপনি বেগম খালেদা জিয়ার একটি সংবাদও কোথায় দেখছেন? হাদির কারণে বেগম হারিয়ে গেলেন, তো সেখানে ওনাকে সিঙ্গাপুরে নেওয়া হলো না, উনি থাকলেন এভার কেয়ারে, উনারকে নিয়ে কোনো সংবাদ নেই। হাদি হাইলাইটেড হচ্ছে, হাদিকে কেন্দ্র করে পরিকল্পনাগুলো ঘটছে, এগুলো পুরোটাই নীল নকশা। তারেক রহমান আসলে আরো আগেই আসতেন। তারেক রহমান আসলে হাদির মৃত্যুর আগে পরের বিষয় নয়, কিংবা হয়তো আসতে চেয়েছিলেন। তো হাদি হচ্ছে আবু সাইদ, হাদি হচ্ছে মুগ্ধ, হাদি হচ্ছে 3 নাম্বার আবু সাইদ আর কি। তারা তাদের যে কোনো কিছুতে এই উগ্র মৌলবাদ গোষ্ঠীর লাশের প্রয়োজন হয় এবং তারা এভাবে চরিত্রকে বেছে নেয়। হাদির বিশেষত্ব হচ্ছে ভারত বিদ্বেষ। তাহলে হাদি মারা গেলে ভারতকে কটাক্ষ করা যাবে, ভারতকে দায় দেয়া যাবে। হাদির মৃত্যুতে মির্জা আব্বাসের দিকে দায় দেয়া যাবে, মির্জা আব্বাসের মাধ্যমে বিএনপিকে দায় দেয়া যাবে। এবং হাদির মৃত্যুর মধ্যে দিয়ে যদি বাংলাদেশে অত্যন্ত একটা তাণ্ডব তৈরি হয়, একটা পুরো রাজপথে যদি তাদের নিয়ন্ত্রণে থাকে, একটা জিনিস খেয়াল করবেন, রাজপথ এখন তাদের নিয়ন্ত্রণে, কিন্তু যেটা এক সপ্তাহ আগেও ছিল না। আজকে রাজপথটা নিয়ন্ত্রণে আনবার জন্য তাদের কিন্তু অনেক খরচ করতে হয়েছে, অনেক মানুষকে জড়ো করতে হয়েছে, এবং আমরা শুনেছি লক্ষাধিক জঙ্গি ঢাকা শহরে অবস্থিত। এই আয়োজনটা কেন করেছে? আয়োজনটা হচ্ছে একচ্ছত্র আধিপত্যটা তাদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য। এখন বিএনপিকে তাদের কথায় উঠতে হবে, নেগোসিয়েশন করতে হবে বিএনপিকে, যদি বিএনপি রাজনীতি করতে চায় তাদের সাথে। কিন্তু বিএনপি তো কখনো মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখবার জন্য সিদ্ধান্ত নেয়নি, জনগণের পক্ষে দাঁড়ায়নি, মুক্তিযুদ্ধের পক্ষেও দাঁড়ায়নি। এখন বিএনপি তো জামাতের হাত ধরে ছিল, জামাত ছুঁড়ে ফেলে দিয়েছে। এখন বিএনপি যদি নিজে নিজে রাজনীতি করতে চায়, তার অস্তিত্ব রক্ষা করতে চায়, তাহলে জনগণের কাছে ফিরতে হবে, মুক্তিযুদ্ধের কাছে ফিরতে হবে। কিন্তু আপনি যে কথাটা বলেছেন আমি সেটার সাথে শুধু একটু যুক্ত করতে চাই, সেটি হচ্ছে উগ্র মৌলবাদ গোষ্ঠী যে পরিকল্পনাটা করেছে সেখানে কোনো মুক্তিযুদ্ধের কিছু থাকবে না। যে রাজনৈতিক দলগুলো মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে চাইবে তাদেরকে রাখবে না, কিছুই থাকবে না, কোনো সংস্কৃতিও থাকবে না। আমরা ভাবছি যে তারা হয়তো স্বাভাবিক একটা হিসেব নিকেশ করছে স্বাভাবিকভাবে ক্ষমতায় যাওয়ার জন্য, না, এটা শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য নয়, এটা হচ্ছে বাংলাদেশকে পাকিস্তানের জঙ্গি স্থান বানাতে হবে। কারণ ৭১-এর পরাজয়ের পর তারা তো আর পূর্ব পাকিস্তান বানাতে পারবে না, তাহলে কি পারবে? এটা একটা জঙ্গি স্থান হবে, যে জঙ্গি স্থানটাকে পরিচালনা করবে সারা বিশ্বের যে জঙ্গি রাষ্ট্রগুলো আছে তারা, আর এদের মুখপাত্র হিসেবে ইউনূস সাহেব তাদের এজেন্ডাগুলোকে বাস্তবায়ন করবে। আবার আমাদের অনুষ্ঠানে কূটনীতিক হারুনুর রশিদ উনি যেটা বলেছেন, বাংলাদেশ একটা সমাধানের পথে যাচ্ছে, জঙ্গিরা যে কত ভয়ঙ্কর হতে পারে এটা বাংলাদেশের মানুষের দেখার বাকি ছিল। মানে তারা টিকে যাওয়া মানে তাদের পতন ঘটবে, খুবই সঠিক পতন ঘটবে। তিনি বলেছেন যেটা দিন শেষে পরিস্থিতি আওয়ামী লীগের কিছু না করেও আওয়ামী লীগের অনুকূলে আসছে। এটা খুবই সঠিক কথা। দেখেন, এই দক্ষিণাঞ্চলের যে রাজনীতি, দক্ষিণাঞ্চলের আমাদের প্রত্যেকটা প্রতিবেশী রাষ্ট্রের যে অবস্থান, সেখানে বাংলাদেশে যদি আজকে জঙ্গিরা আস্তানা গাড়ে, তারা ক্ষমতার শীর্ষে চলে যায়, আমাদের প্রতিবেশীরা ভালো থাকবে না, তাদের নিরাপত্তার প্রশ্ন আছে। এবং এই বাংলাদেশে এখন তারা কিন্তু বারবার ভারতকে
উস্কানি দিচ্ছে, ভারতের পায়ে পাড়া দিচ্ছে। ভারতকে তারা চাইছে ভারত কিছু একটা করুক। ভারত কিছু একটা করলেও তাদের লাভ, তাদের হিসেব তাই বলে। তো সেই কারণে তারা এরকম একটি খেলার মধ্যে মেতেছে, উন্মত্ত হয়েছে। তবে আমি তো হারুন ভাইয়ের সাথে খুবই একমত যে কোনো উন্মত্ততা, যে কোনো আগুনই একবার নিভে যায়। কোনো আগুনই এমন আগুন নয় পৃথিবীতে, সেটা প্রকৃতির দেয়া হোক বা মানুষের দেয়া হোক, আগুন নিভবেই। তো আগুন নিভলে তখন কি? আর দেশের মানুষ দেয়ালে পিঠ থেকে গেছে, মানুষ বুঝে গেছে, চরিত্রগুলোকে চিনে গেছে। ইউনূসের মাথার টুপি দেখে কেউ আর তাকে পরহেজগার মনে করে না, তাকে জঙ্গির সহযোগী মনে করে। তো মানুষ যখন এই উপসংহারে পৌঁছাতে পেরেছে, তখন কিন্তু সময় পাল্টাবেই, সময় পাল্টাতেই হবে। এবং আস্ফালনের জবাব ভারত এতদিন দেয়নি, কাল দেবে না তার তো কোনো নিশ্চয়তা নেই। ধরেন আমি আমারটা বলতে পারি যে আমাকে এতদিন তুমি মেরেছো, আমি গতকাল পর্যন্ত কিছু বলিনি, তার মানে তো এই না যে আমি আগামীকাল কিছু বলবো না। তেমনই তো যখন মানুষের সহ্যের সীমাটা ক্রস করে যায়, তখন মানুষ কিন্তু পাল্টা আক্রমণটা শুরু করে। তো এরা চাইছে পাল্টা পাল্টি হোক। তো সেই পাল্টা পাল্টির হিসেব নিকেশে কার ক্ষতি কার লাভ, এটি এখনো আমি জানি না বাংলাদেশের এই জঙ্গিরা ভাবছি কিনা। তবে তারা তো লাভ ক্ষতির হিসেব করতে আসেনি বাড়ি ভাই, তারা বাংলাদেশটাকে শেষ করতে না, তাদের উদ্দেশ্য কিন্তু দেশটাকে শেষ করে দেয়া। মানে দেশটাকে শেষ করতে চাইলে তারা যে কোনো কিছুর বিনিময়ে দেশটাকে শেষ করবে। আফসোসটা আমাদের ওইখানে, হয়তো সমাধান হবে, অচিরে না হোক হবেই। ভারতীয় পার্লামেন্টের যে সর্বশেষ রিপোর্ট যেটা উত্থাপিত হয়েছে, সেখানে তারা বলেছে বাংলাদেশটা একটা বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে এবং এই বাংলাদেশকে ভারতের পক্ষে সহযোগিতা করা কঠিন। অবশ্যই আমরা তো সেইটাই বলছি যে আমাদের ধ্বংসটা যেখানে যাচ্ছে, আমরা তো আত্মঘাতী জায়গায় চলে গেছে। মানে বাংলাদেশ একটা বোমাতে রূপান্তরিত হয়েছে, কারণ তারা চাইছে বাংলাদেশটা ধ্বংস হোক। আমাদের আজকে ইউনূস তো বাংলাদেশটাকে, তার অ্যাসাইনমেন্টটাই হচ্ছে তুমি গিয়ে এই ঘরটা পুরে ছাই করে দিয়ে আসবে। তো ইউনূস যখন ঘরটা ছাই করবে, আমি আপনারা তো ছাই হব। যে যে সবকিছু ছাই করতে চায়, তাকে আপনি কোন বাণী শোনাবেন? তাকে আপনি কোনো বাণীতেই ঠিক করতে পারবেন না। এরা হচ্ছে ঘর ছাই করতে এসছে। এখন এদেরকে থামাতে হলে তো আমার ঘর পুড়ছে, আমি যদি তাকে না থামাই, প্রতিবেশী রাষ্ট্র কেন থামাবে? আমি জানি না ওনাদের সিদ্ধান্ত কি, কিন্তু আমি এটা বুঝি যে নিজের ঘর নিজেকে বাঁচাতে হয়। যদি অন্য কাউকে কেউ আঘাত করে, সে পাল্টা আঘাত করে। এখন ভারত তাদেরকে আঘাতের পাল্টা জবাব দেবে কি দেবে না, সেটা ভারতের সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার, স্বাধীনতা তাদের আছে। কিন্তু এখানে যারা উস্কানি দিচ্ছে, তারা বুঝতেও পারছে না এই ভারতের সহযোগিতায় কিন্তু বাংলাদেশ জন্মের ইতিহাসে তাদের অবদান রয়েছে। এবং তারা সৈন্য এখান থেকে সরিয়ে নিয়ে গিয়েছিল বাংলাদেশ স্বাধীন হবার পর, যেটা পৃথিবীর ইতিহাসে বিরল। এখনো বাংলাদেশ ভারতের মৈত্রী সম্পর্কের উপর বাংলাদেশ অনেকখানি ভালো থাকার বিষয়টা নির্ভর করে। এখনো বাংলাদেশের মানুষ চিকিৎসার জন্য প্রথম এবং শেষ প্রায়োরিটি হচ্ছে ভারত। এখনো হ্যাঁ, ঘুরতে চাইলে কলকাতায় যেতে চায়, নিজেদের মতো করে কথা বলে, নিজেদের মতো খাবার দাবার, একটা প্রাণের আবেগ তৈরি হয় সেখানে। তো হাদি কেন তাহলে সিঙ্গাপুরে নিয়ে গেছে বেগম খালেদা জিয়া এভার কেয়ারে, এর চেয়ে অনেক কম খরচে তো আমাদের বাঙালিরা কলকাতায় যে চিকিৎসা নিত। ইউনূস সাহেব তো এখনো ভারত থেকে সবকিছু আমদানি করছে, চাল আনছে, ডাল আনছে, সবই আনছে, এবং চেষ্টাও করছে ভারতের সাথে সুসম্পর্ক রাখতে, কিন্তু কিছু জঙ্গিকে লেলিয়ে দিচ্ছে উস্কানির জন্য। এসবই তার কুরাজনীতির খেলা। তাকে যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে ঘরটা পুড়িয়ে ছাই করতে, উনি ঘরটা ছাই করায় ব্যস্ত। এখন আমাদের দায়িত্ব এই ঘরটাকে ছাই করা থেকে রক্ষা করা। আপনি তো বাংলাদেশের এই সময় খুব সাহস নিয়ে কথা বলছেন, প্লাস হচ্ছে আপনি আওয়ামী লীগের একজন নেত্রীও। এর জন্য আপনার কাছে আমার একটা প্রশ্ন। 32 নম্বর, আওয়ামী লীগের তো আন্তর্জাতিক বন্ধুর অভাব নাই, আন্তর্জাতিক সারা পৃথিবীতে আওয়ামী লীগের
নিজস্ব একটা বন্ধুরা আছেন এবং আওয়ামী লীগ আন্তর্জাতিক সর্বশেষ শেখ হাসিনা যে ইন্টারন্যাশনাল ইন্টারভিউ গুলা বিভিন্ন গণমাধ্যমে সেটা গুরুত্বপূর্ণ প্রভাব তৈরি করেছে। কিন্তু 32 নম্বরের পরিস্থিতিটা আওয়ামী লীগ কোনোদিন কোন ডিপ্লোম্যাটদের বা কাউকে বলেছে যে আপনারা একবার গিয়ে দেখেন সেখানে কি হচ্ছে, এটা কি হয়েছে কোথাও আপনি জানেন সেটা? আপনার মিউট হয়ে গেছে মাইকটা। বর্তমান সময়ে কাউকে বলেছে কিনা আওয়ামী লীগ থেকে সেটা আমি জানি না, তবে আসলে বলার তো কিছু নেই, সারা বিশ্বই দেখছে ধানমন্ডি 32-এ কি ঘটছে। এটি আর নতুন করে আলাদা করে বলার বিষয়টা আমি জানি না। তবে সোশ্যাল মিডিয়া বা আন্তর্জাতিক যোগাযোগ মাধ্যমে যেটুকু বুঝতে পারি, এটি সকলেরই জানা এবং এটি কেউই সমর্থন করেনি, এই আর কি। আসলে আজকে পর্যন্ত কিন্তু প্রথম দিকে যে কোনো হত্যা মামলা যে কোনো কিছু নিয়ে কিন্তু অন্যান্য দেশের মানে ইউনূস যেভাবে বুঝিয়েছিল, প্রেস সেক্রেটারি যেভাবে বুঝিয়েছিল সেটাই তারা বিশ্বাস করতো। কিন্তু এখন সেই সময়টা নেই, এখন পাল্টে গেছে, এখন সবাই দেখছে। এখন আর ইউনূসের পক্ষে, শফিক সাহেবের পক্ষে আর কোনো কিছু গোপন করে মিথ্যে প্রচার করার সুযোগ নেই। এখন সকল সত্যই সুস্পষ্ট। আমি আরেকটি কথা শুধু একটু যুক্ত করতে চাই, সেটি হচ্ছে যে প্রথম আলো পুড়ে গেল, ডেইলি স্টার পুড়ে গেল, আমার দেশ উঠে গেল, আমার দেশ ঘরে ঘরে পৌঁছে গেল, এবং মাহমুদুর রহমান সাহেব খুব জোরালো ভাবে বলতে শুরু করলেন যে যে নির্বাচনে হাদি নেই সেই নির্বাচন করার তো কোনো দরকার নেই, অর্থাৎ নির্বাচন করার প্রয়োজন নেই। কারণ, এবং আমি আজকে একটি পোস্টেও লিখেছি, হাদি যখন সংসদ ভবনে যাবে না তবে সংসদ ভবন নিশ্চয়ই থাকার প্রয়োজন নেই, এই জন্য হাদির অনুসারীরা সংসদ ভবন ভাঙতে চলে গেছে। তো মাহমুদুর রহমান সাহেব বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করছেন, এটি ভালো। নির্বাচন করলে যাবে উগ্র মৌলবাদী শক্তিরা সরাসরি ক্ষমতায়, আর নির্বাচন না হলে ছায়া সরকার হিসেবে থাকবে, আর ইউনূস সাহেব অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা হয়ে আরো 50 বছর বাংলাদেশকে শাসন করবেন।